আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজকে আমরা এমন একটা সুন্দর অনুষ্ঠানে উপস্থিত হয়েছি যেখানে যেটা সম্পর্কে আমাদের বক্তা বলে গেছেন, তিনি অনেক কিছু বলেছেন, সুতরাং হয়তো আমাকে বেশি কিছু বলতে হচ্ছে না। শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার যে কর্ণধার জনাব মহসিন আলী সাহেবের সম্পর্কে যেটা বলতে হয় যে আমরা যে উনার যে একাডেমিক ক্যারিয়ার ছিল সেটাকে উনি হয়তো অন্যভাবে উনি এটাকে উনার মানে ব্যক্তিগত উন্নয়নের জন্য উনি অন্য কিছু করতে পারতেন, কিন্তু সেটা না করে উনি একটা সম্পূর্ণ একটা সমাজসেবী একটা প্রতিষ্ঠান উনি গড়ে তুলছেন। উনি নিজেকে একটা গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সাথে মিলেমিশে যে কাজ করা, তাদের যে আর্থিক উন্নয়ন আর্থসামাজিক উন্নয়নের জন্য উনি যে ওনার এই যে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো তার যৌবনকাল, উনি সব কিছু কিন্তু সেখানে দিয়ে দিচ্ছেন। আমি এই জন্য ওনাকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি যে গুণী বা মহতী লোকদের মধ্যে উনি একজন। আমরা চেষ্টা করব ওনাকে যদি সম্ভব হয় আমি আমাদের রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারকের প্রদানের জন্য কোনো এক সময় আমি দিতে চাই। কারণ আমি মনে করি যে পৃথিবীতে, আমি সেদিন একটা অনুষ্ঠানে বলতেছিলাম, পৃথিবীতে মানুষের যারা স্মরণীয় বরণীয় হয়ে থাকে তারা কখনো ক্ষমতা কেন্দ্রিক হয় না। আমরা যদি এই যে আমাদের সাম্প্রতিক যে একটা আন্দোলন হয়ে গেল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখানে আমরা দেখি যে কিছু মানুষ কিন্তু তাদের জীবন দিয়েছে একটা পরিবর্তনের জন্য, একটা ইতিবাচক পরিবর্তনের জন্যই, সমাজে মানে বৈষম্যের বিরুদ্ধেই। এবং এই যুগে যুগে আমরা যদি দেখি, আমরা যদি ইতিহাস দেখি, সেই মানে প্রাগৈতিহাসিক ইতিহাসও দেখি বা আমাদের যে সকল আমাদের যে ইতিহাসগুলো আমাদের জানা, সেখানেও আমরা দেখি যে ওই লোকগুলোই বেশি স্মরণীয় বরণীয় হয়ে থাকে যারা কিন্তু যেটা উল্টা, যারা ক্ষমতাসীনদের বিপক্ষে কথা বলে। সক্রেটিসের কথা আমরা জানি, তোমরা স্টুডেন্ট যারা আছো অথবা যারা ফিলোসফি বা এই জাতীয় ছাত্র আছে, ইতিহাসের ছাত্র আছে, সক্রেটিসকে কিন্তু হত্যা করা হয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী। কী জন্য? যে উনি যুব সমাজের মধ্যে উনি বিভ্রান্তি ছড়াচ্ছে। কারণ সক্রেটিস তার একটা দর্শন ছিল, তিনি সেই দর্শনটা প্রচার করতো মানুষের কাছে, অর্থাৎ যুব সমাজকে বলতো তোমরা এই কাজগুলো করো, এই কাজটা করো না। তো সেটা করতে গিয়ে শাসক গোষ্ঠী তৎকালীন মনে করলো যে না, সে তো আমাদের বিরুদ্ধে যাচ্ছে, মানে সে যুবকদেরকে অর্গানাইজ করতেছে, যুবকদেরকে যেসব কথাবার্তা বলতেছে তারা মনে করতেছে এটা তাদের বিপক্ষে যাচ্ছে। তখন সে কী করলো? সক্রেটিসকে বিচারের মাধ্যমে তাকে মানে ফাঁসির আদেশ দিল, এবং তাকে শেষ পর্যন্ত ফাঁসির আগেও তাকে বোঝানো হয়েছে তুমি তোমার এই মতাদর্শ থেকে সরে আসো, কিন্তু সে সরেনি, উনি সরেননি। উনি এবং ফাঁসির আগে ওনাকে বলা হয়েছিল যে তোমাকে সর্বশেষ তুমি যদি এই তোমার ইয়া যদি উইথড্র করো তাহলে কিন্তু তোমার এই ফাঁসি থেকে তোমাকে আমরা রেহাই দিব। কিন্তু উনি তখনও বলছে না। উনি লাস্টে একটা কথা বলছে যে আই টু ডাই ইউ টু লিভ, বাট গড নোজ হুইচ ওয়ান ইজ দ্য বেটার অফ দ্য টু। সক্রেটিস কিন্তু মারা গেছে, তাকে বিষপানে হত্যা করা হয়েছে, কিন্তু আজকে সক্রেটিসের সে দর্শনটা কিন্তু পৃথিবীতে এখনও আছে না? সক্রেটিসের দর্শন নিয়ে কিন্তু এখন পিএইচডি করে, কিন্তু সে শাসককে কে স্মরণ করে না। আমরা আমাদের ইসলামী ইতিহাসও আমরা দেখি যে অনেক আছে, আমাদের অনেক এই যে যারা হাদিস লিখছে, হাদিস বিশারদ, অনেক হাদিস বিশারদ, আমাদের ইভেন ইমাম যারা আছে, 4 ইমাম আছে আমাদের 4 মাযহাবের, প্রত্যেকটা ইমাম কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছে। এবং কাদের দ্বারা? তৎকালীন শাসক। তারাও মুসলিম শাসক ছিল, তারাও মুসলিম খেলাফতের অংশ ছিল, কিন্তু তাদের দ্বারা সেই ইমামরা, আমাদের যারা ইমাম যারা, অর্থাৎ আমাদের 4 মাযহাবের 4 ইমাম, অধিকাংশ কিন্তু তাদের দ্বারাই নির্যাতনের শিকার হয়েছিল। এবং শেষ পর্যন্ত আমরা কিন্তু ওই ইমাম থেকে অনুসরণ করি। আছে না 4টা মাযহাবে, হানাফি,
হ্যাঁ, শাফিঈ মাযহাব আমরা কিন্তু মানে তাদেরকে অনুসরণ করি, এবং পৃথিবীতে তাদের কোটি কোটি অনুসারী আছে, কিন্তু সেই শাসকদের অনুসারী কেউ নাই, আছে? নাই। আমি এই কথা বলতে চাচ্ছি এই জন্য, যারা কিন্তু যাদের নিজেদেরকে জীবনকে সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে থাকে, তাদেরকে মানুষ কিন্তু যুগ যুগ স্মরণ করে। কিন্তু ওই শাসক, হ্যাঁ, অত্যাচারী শাসককে কখনো কেউ স্মরণ করে না। শাসকের অনেক ক্ষমতা থাকে, শাসকের অনেক তোষামোদকারী থাকে, হ্যাঁ, অনেক কিছুই থাকে, কিন্তু তাকে কেউ স্মরণ করে না। সক্রেটিস ছাড়াও আমরা এরকম হাজারো আমরা উদাহরণ দিতে পারবো যে যারা আজকে স্মরণীয় বরণীয় হয়ে আছে। তো যাই হোক, আমাদের এই যে আজকে আমাদের যে বাংলাদেশে আমাদের বর্তমান যে ইন্টারিম যে গভর্নমেন্ট আছেন, গভর্নমেন্টের যিনি প্রধান উপদেষ্টা, উনি এরকম একটা ক্ষুদ্র ঋণ কর্মসূচি দিয়ে শুরু করছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উনি ছাত্র ছিল, উনি একটা ওখানে প্রফেসর ছিল, উনি ওনার প্রফেসরশিপ, ওনার যে চাকরি সব কিছু ছেড়ে উনি একটা ক্ষুদ্র ঋণ দিয়ে মানুষের কিভাবে উন্নয়ন করা যায়, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে উনি কাজ শুরু করছেন। আজকে উনি সারা বিশ্বে প্রসিদ্ধ। আজকে ওনাকে সবাই সম্মান করে। উনি নোবেল লরিট হিসাবে উনি সারা বিশ্বে সমাদৃত। আমার সুযোগ হয়েছে অসলোতে, হ্যাঁ, ওই যে নোবেল যে ফাউন্ডেশনে আমি গিয়েছিলাম, ওই মিউজিয়ামের মধ্যে যারা আছে নোবেল লরিট সবারই ছবি আছে, সেখানে আমি দেখছি ওনার ছবি আছে। তো এটা আমাদের জন্য গর্বের। তো আজকে আমি যে মহসিন সাহেবের কথা বলি, যে উনি যে কাজগুলো করছে একই ধরনের, হ্যাঁ, সমাজের জন্য করতেছে। সমাজের যারা প্রান্তিক জনগোষ্ঠী, যাদের অর্থনৈতিকভাবে তারা অসচ্ছল, বিশেষ করে আমরা জানি, আমরা যতই উন্নয়নের স্লোগান দিই না কেন, যতই আমরা ফ্লাইওভার আর ওই মেট্রো রেল করি না কেন, কিন্তু আমাদের দেশে এখনও, হ্যাঁ, একটা বিশাল জনগোষ্ঠী দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। দারিদ্র্যসীমা বলতে যাদের বলা হচ্ছে যে যাদের দৈনিক আয় $1 কম, হ্যাঁ, মানে মাথা পিছু। তো একটা পরিবার যদি মানে 5 জন থাকে, তাহলে তার যিনি হাউস হোল্ড প্রধান থাকে, তার মিনিমাম $5 থাকতে হবে। $5 মানে 120 টাকা করে কত? 600 টাকা। হ্যাঁ, তো একদিনে মিনিমাম 600 টাকা যার আয় থাকে। আমাদের এরকম অনেক আমরা দেখব গ্রামে গঞ্জে আছে অনেকের যারা ঠিকমতো খেতে পায় না। তো এই লোকগুলোর কথা চিন্তা করে এই কাজগুলো করা, এবং উনি যেভাবে যে কষ্ট স্বীকার করে যেভাবে এই যে বছর পর বছর যে যা করছেন, হ্যাঁ, তো এটা কিন্তু অবশ্য প্রশংসার যোগ্য। এখানে উনি আরও যে কাজগুলো যেটা করতেছে, উনি শিক্ষা বিস্তার করতেছেন। শিক্ষা বিস্তারে যে আজকে আমরা এখানে যাদেরকে তোমাদেরকে বৃত্তি দেওয়া হচ্ছে, তোমরা একদিন হয়তো এই বৃত্তিটা হয়তো তোমাদের জন্য এটা খুবই পর্যাপ্ত না। যাই হোক, এটা তোমাদের জন্য একটা মোটিভেশন বা তোমাদের কিছু সহায়তা হচ্ছে। এর মাধ্যমে তোমরা যদি পড়াশোনা করে যদি তোমাদের জীবনে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে সেটাও কিন্তু এই প্রতিষ্ঠানের সাফল্য, এই প্রতিষ্ঠানের কল্যাণে সেটা যেমন হচ্ছে, তুমি তোমার ব্যক্তিগত জীবনটাকে তুমি করতে পারলা। আমি একটু আগে আমাদের পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, সেখানে একটা অনুষ্ঠান ছিল নবীনবরণে, আমি সেখানে বলে আসতেছিলাম যে অর্থের জন্য যাতে আমাদের কোনো শিক্ষার্থীর শিক্ষা বন্ধ না হয়। আমরা অনেকে পরীক্ষা দিতে পারে না, স্কুলের টিউশন ফি দিতে পারে না। আমি বলে দিছি যে এদের সকলের টিউশন ফি আমরা স্কুল থেকে মওকুফ করে দিব, অথবা স্টাইপেন্ডের মাধ্যমে ব্যবস্থা করব। শিক্ষা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজন। বাট শিক্ষা কোন শিক্ষা? শিক্ষা মানে হলো ইতিবাচক শিক্ষা। শিক্ষার সম্পর্কে আমি শিক্ষক নয়, বাট শিক্ষার সংজ্ঞাটা আমি জানি যে শিক্ষা বলতে বোঝায় মানে অর্থাৎ ব্যক্তির যে আচরণের পরিবর্তন, যেটা হবে ইতিবাচক, যেটা হবে সমাজ কাঙ্ক্ষিত, যেটা হবে মানুষের কল্যাণে, সেটা হলো শিক্ষা। কিন্তু আমরা আমাদের সমাজে অনেককে দেখি শিক্ষিত, পিএইচডিধারী, কিন্তু তার ভূমিকা আমরা যদি আমাদের এই যে রিসেন্ট ফার্স্ট ঘটনাগুলো চিন্তা করি, সবাই কি সেই ভূমিকা নিয়েছে? সবাই কি সাধারণ মানুষের বা জনমানুষের কল্যাণের কথা চিন্তা করে কাজ করছে? অনেক শিক্ষিত লোককে আমরা দেখেছি, তারা সেম একই সময় ওই আগের মতো ওই শাসক গোষ্ঠীর লেজুবৃত্তি করছে না? তারা কিন্তু সাধারণ মানুষের বিপক্ষে গেছে না? তাহলে এটা কিন্তু তারা শিক্ষিত হতে পারে, সার্টিফিকেট দাঁড়িয়ে হতে পারে, আমি তাদেরকে শিক্ষিত মনে করি না। শিক্ষা এবং শিক্ষণ, এটা একটা কথা আছে, লার্নিং অ্যান্ড
এডুকেশান, দুইটা কিন্তু তফাৎ আছে। লার্নিং মানে জানা, লার্নিং মানে জানা। একটা লোক ব্যাংক ডাকাতি করতে গেলে কিছু কৌশল লাগে, জানে না? সাইবার ক্রাইম করতে গেলে ভালো কম্পিউটার জানা লাগে, জানে না? তো সে ভালো কম্পিউটার জানে, ভালো দক্ষ, কম্পিউটারে তার অনেক নলেজ আছে, কিন্তু সে কী করে? সাইবার ক্রাইম করতেছে। সে কারো পার্সোনাল ডাটা হ্যাক করতেছে, কারো বিরুদ্ধে অপপ্রচার করতেছে। এটা কিন্তু সাইবার অপরাধ। কিন্তু সে কিন্তু একজন শিক্ষিত, মানে আমাদের মানে ভাষায় তথাকথিত শিক্ষিত, কিন্তু আসলে কিন্তু শিক্ষার সঙ্গে সে শিক্ষিত না। সে হলো লার্নেড বলতে পারি, লার্নেড মানে সে তার কিন্তু নলেজ আছে, বাট সে শিক্ষিত না। শিক্ষা হবে তখনই যখন সে তার এই নলেজটাকে সমাজের কল্যাণে লাগাবে, ইতিবাচক, সমাজের ইতিবাচক পরিবর্তন, নিজের ইতিবাচক পরিবর্তন, তার আচরণের পরিবর্তন হবে। আমরা যদি একটা ক্লাস 5 আর ক্লাস 6-এর স্টুডেন্টকে কম্পেয়ার করি, আমি দেখি যে একটা ক্লাস 5-এর স্টুডেন্ট যে ম্যাথটা করতে পারে, 6-এর স্টুডেন্ট তার চেয়ে একটু জটিল ম্যাথটা করতে পারে না? তাহলে এই 5-এর স্টুডেন্ট আর 6-এর স্টুডেন্ট দুইজনের মধ্যে আমি কি একটা পরিবর্তন দেখছি না? এই পরিবর্তনটা হলো শিক্ষা। যদি এই পরিবর্তন না হয় তাহলে তো আমি তার শিক্ষা বলবো না। আবার পরিবর্তন হলেও হবে না, সেটা হবে পজিটিভ পরিবর্তন, ইতিবাচক, নেতিবাচক না। অর্থাৎ সে শিক্ষা লাভ করে সে সমাজের ক্ষতি করে। হ্যাঁ, এবং আমাদের সমাজে আমরা অনেক সময় দেখি, আমরা আজকে দেখি কি, আমাদের মতো সরকারি অনেক কর্মচারীকে আমরা দেখি আজকে কিন্তু দেখেন অনেকে জেলে ঘুরতেছে, জেলে যাচ্ছে না, রিমান্ডে। তো উনি কি কম শিক্ষিত ছিল? কিন্তু উনি কি সমাজের জন্য ইতিবাচক কিছু করে নাই, বরঞ্চ উনি নেতিবাচক কাজগুলোই করছেন। তো সুতরাং আমরা তাকে শিক্ষিত বলবো না। আমি এই জন্য বলছি তোমাদের কাছে যে তোমাদের এই যে সহায়তা নিয়ে তোমরা যে শিক্ষায় আসো, এখানে মেডিকেল স্টুডেন্ট আছে, হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট আছে, তো তোমরা মানে আমি যেটা বলতে চাই যে তোমরা তোমার শিক্ষাটাকে সমাজের জন্য, মানুষের জন্য কাজে লাগাও। আমার মানে জীবিকার জন্য আমাদের কিছু আর্নিং প্রয়োজন আছে, কিন্তু সেটা আমরা করব, বাট সেটা হবে আমার সৎ উপায়ে, বৈধ উপায়ে। পাশাপাশি যে আমার প্রতি এই সমাজের কিছু দায়বদ্ধতা আছে, যেটা আমাদের মহসিন সাহেব যেটা করতেছেন, উনি তো সেটার দায়বদ্ধতার ঊর্ধ্বে করতেছেন। কিন্তু আমরা যারা আছে, আমরা কখনো কি চিন্তা করি? আমি অনেক জায়গায় এটা বলে থাকি, কিন্তু হয়তো অনেকে এটাকে মানে ওভাবে নেন না। কারণ একজন ডাক্তার, তো এখানে একজন ডাক্তার আছে, কে দেখি, দাঁড়াও তো একটি, দাঁড়াও। তুমি কোথায় পড়ো? রাজশাহী মেডিকেল কলেজ। বসো। এখানে কোনো প্রাইভেট মেডিকেলের ডাক্তার আছে? মেডিকেল কলেজে পড়ে স্টুডেন্ট নাই। তুমি চিন্তা করো, তুমি রাজশাহী মেডিকেল কলেজে পড়ো, আমার মেয়েও এখন শেরেবাংলা মেডিকেলে পড়ে, বরিশাল। হ্যাঁ, তো তুমি বলো, তুমি কত টাকা পে করো? বলো, টিউশন ফি কত দিতে হয় তোমাকে? ইয়ারলি 1600 টাকা দিচ্ছ। আর একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি হইতে প্রথমে 16 লাখ টাকা লাগে। কত লাগে? 16 লাখ টাকা দিয়ে তাও ভর্তি হতে পারে না। আমাকে অনেকে তো তদবির করতে হয় যে 8 দিন মেডিকেলে, আমার বাসার পিছনে ছিল, আমরা থাকতাম। তো অনেকে এসে আমাকে যে আপনার স্যার একটু বলে দেন যে 16 লাখ না, আমি 30 লাখ দিব, আমার বাচ্চারা ভর্তি করেন। তাহলে দেখো, তুমি 1600 টাকা দিয়ে বছরে পড়তেছো, আর একজন ভর্তি হচ্ছে 16 লাখ টাকা দিয়ে। তাহলে এই যে 16 লাখ টাকা, আমি ধরে নিলাম এই শিক্ষার মূল্যটা হলো 16 লাখ টাকা, তুমি সেটা 1600 টাকা দিয়ে পড়তেছো, তাহলে বাকি টাকাটা তোমার কে দিচ্ছে? রাষ্ট্র দিচ্ছে না? রাষ্ট্র সরকারি প্রতিষ্ঠান বিদায় সরকারি, তুমি এই কম খরচে পড়তেছো, তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, সেম তুমি হয়তো দেখা যায় 1000 টাকা 1200 টাকা দিচ্ছ বছরে, কিন্তু তোমার সাথে আরেকজন প্রাইভেট ইউনিভার্সিটি ওই ঢাকায় যে নর্থ সাউথে ওই যে IUB-তে যারা পড়তেছে, সে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে। তাহলে অর্থাৎ লক্ষ টাকার শিক্ষাটা তুমি পাচ্ছ মাত্র নামমাত্র মূল্যে। সেটা কার দ্বারা পাচ্ছ? সেটা সরকারি প্রতিষ্ঠান হওয়াতে। সরকারের টাকা মানে কি? জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। সুতরাং তোমার এই শিক্ষাটা কিন্তু জনগণের ট্যাক্সের টাকায় তুমি পাচ্ছ। হয়তো আমাদের মহসিন সাহেব তোমাকে আজকে 10,000 টাকা 9,000 টাকা দিচ্ছে, কিন্তু তোমার প্রতিষ্ঠান, রাষ্ট্র বা এই জনগণের ট্যাক্স থেকে তুমি লক্ষ লক্ষ টাকা তোমার পিছনে যাচ্ছে না? তাহলে এই টাকাটা যারা দিচ্ছে, যে প্রান্তিক জনগোষ্ঠী, যে রিক্সাওয়ালা,
ওই যে এই যে আমরা বলি একটা হকার, রাস্তায় হকার, কালকে আমরা হকার মানে একটু ট্রাফিক জ্যাম নিয়ে হকারকে কিছু রিলোকেট করতে যাচ্ছি, তাও দেখলাম যে তাদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া। তো যাই হোক না, এই হকাররাও কিন্তু ট্যাক্স দিতে হয়। হকার ছোটোখাটো ব্যবসা করি, দিন শেষে সে দোকানে যায়, হয়তো মানে 2 কেজি চাল কিনে, হ্যাঁ, কিছু আলু কিনে, ওই যে ডিম কিনে, ডিম তো ইম্পোর্ট হয়, বা আলু অনেক কিছু ইম্পোর্ট হয়, তো ইম্পোর্টটার মধ্যে তো ট্যাক্স কিন্তু অ্যাডেড হচ্ছে না? তার মানে তারও কিন্তু ট্যাক্স দিতে হচ্ছে। সে বাজারে যে একটা জামা কিনলে ওখানে মানে ব্যাট অ্যাড হচ্ছে, সফুরাতে যাও তুমি, ওখানে একটা ব্যাট অ্যাড হচ্ছে। ব্যাটটা কি? এটা তো একটা পার্ট অফ ট্যাক্স। তাহলে তার টাকা কিন্তু এখানে অ্যাড হয়ে যাচ্ছে। তাহলে ওই টাকাটা কিন্তু আবার আমাদের, যে আমরা চাকরি করি, আমাদেরকে সরকার বেতন দিচ্ছে, তোমাদের শিক্ষার জন্য খরচ করছে। সুতরাং ওভারঅল আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের কিন্তু তাদের প্রতি দায়বদ্ধতা আছেই। তাদের অর্থে আমরা পড়তেছি। তুমি তোমার বাবা মার অর্থে পড়তেছো, এটা তুমি বলতে পারবো না। বাবা মা কত দিচ্ছে, তোমার হয়তো হোস্টেলে খরচ দিচ্ছে, পকেট খরচ দিচ্ছে, কিন্তু একটা মেজর পোর্শন অফ ইউর টিউশন ফি এটা দিচ্ছে কিন্তু এই সাধারণ মানুষগুলাই। তো সুতরাং আমরা পড়াশোনা করে তোমরা যারা আসো, তাদের প্রতি তোমাদের এই দায়বদ্ধতা থাকতে হবে। তুমি পড়াশোনার পরে আমরা মানে আমার কাছে আশ্চর্য লাগে যে আমরা এটা ভুলে যাই। একজন মেডিকেল স্টুডেন্ট, একজন ইঞ্জিনিয়ারের পিছনে পুরা কোর্সে প্রচুর টাকা খরচ হয়, প্রচুর টাকা, হ্যাঁ, কোটি টাকা খরচ হচ্ছে। অথচ হয়তো এখানে কেউ ডাক্তার থাকলে অসন্তুষ্ট হবে। সেই ডাক্তার এখন কি করতেছে, সরকারি হসপিটালে একটা বিসিএস করে একটা জব নিচ্ছে, পোস্টিং দিচ্ছে, একটা উপজেলাতে যাচ্ছে না। উনি এসে জেলা সদরে, উনি এসে, হ্যাঁ, ঢাকা শহরে এসে প্রাইভেট প্র্যাকটিস যেখানে সম্ভব সেখানে চলে আসতেছে। কিন্তু ওই যে দায়িত্ব, উনার যে চাকরি, উনি যে বেতনটা পাচ্ছে, সে সার্ভিসটা কিন্তু দিচ্ছে না। আমি শুধু ডাক্তার বলছি না, সবাই সেটা দিচ্ছে না, বরঞ্চ উনি উনার ইনকামটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। অথচ উনি এটা ভুলে গেছে উনার পিছনে এই রাষ্ট্রের কত খরচ ছিল, অর্থাৎ ওই জনগণের টাকা যে খরচ হয়েছে। তো সেটা আমাদের মনে রাখা উচিত। বিশেষ করে আমি স্টুডেন্টদের বলছি, তোমরা যেহেতু এখনও ছোট, আমি মনে করি এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এটা কিন্তু একটা ওদের হক কিন্তু। হ্যাঁ, আমরা যারা এখানে, আপনি কি যে ইয়ে আছে না, মানে মুরব্বী, কি আপনি গার্ডিয়ান? হ্যাঁ হ্যাঁ, ও সিটি আসবে। আচ্ছা, তো আমি বলছি কোনো হুজুর বা আমাদের ইমাম সাহেব কিনা। যাই হোক, তো বলছি যে হক বলা হয় মানুষের অধিকার। অধিকার বলে না, আমরা তো শুধু অধিকার নিয়ে চিন্তা করি, স্বাধীনতা নিয়ে চিন্তা করি, যে ফ্রিডম। হ্যাঁ, তো ফ্রিডম আমরা চিন্তা করি, ঠিক আছে, আমার ফ্রিডম থাকবে। ফ্রিডমের সাথে কিন্তু আমার রেসপন্সিবিলিটি থাকতে হবে, আমাকে ডিসিপ্লিন, রাষ্ট্রের আইন কানুন মেনে চলতে হবে। অধিকারের কথা আমরা বলি, তো শুধু অধিকারের ক্ষেত্রে আমার নিজের অধিকার চিন্তা করলে তো হবে, আমার তো অন্যের অধিকারে চিন্তা করতে হবে। তো আমরা যে এই যে অধিকার শব্দটা, এটা আমরা আরবিতে বলে হক, কিছু শব্দ আছে আর কি। হ্যাঁ, হক মানে তার অধিকার। তাহলে যার অর্থে আমি পড়াশোনা করতেছি, যার অর্থ আমাদের সমাজে, এই যে আমি যে রাস্তায় চড়তেছি, রাস্তাটা করতে সরকারি টাকায়, হ্যাঁ, তাহলে সেখানে তো ওই জনগণের টাকা আছে। তো যে সার্ভিসগুলো আমরা অ্যাভেল করতেছি, এনজয় করতেছি, সেটা যাদের টাকায়, তো তাদের তো হক আমাকে আদায় করতে হবে। তো এটা অবশ্যই তোমরা মানে মনে রাখবে। আর আজকে এই যে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, ওনারা অনেকগুলো কাজ করে, এটাকে স্বেচ্ছাসেবী সংস্থা। আমি নিজে একজন রোটারিয়ান। হ্যাঁ, আমি রোটারি ক্লাব, যেটা রোটারি ইন্টারন্যাশনালের আমি ইয়ে ছিলাম, একটা ক্লাবের আমি প্রেসিডেন্ট ছিলাম ঢাকাতে। তো আমি রোটারি করি। রোটারি একটা এরকম একটা ইন্টারন্যাশনাল একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমরা নিজেরা পকেটে টাকা দিয়ে আমরা কিন্তু, তোমরা দেখবে যে অনেক রোটারি স্কুল আছে। হ্যাঁ, লায়ন্স, এটাও একটা ইন্টারন্যাশনাল স্বেচ্ছাসেবী সংগঠন। লায়ন্স স্কুল, হ্যাঁ, লায়ন্স হসপিটাল আছে ঢাকাতে। এগুলো এই ধরনের স্বেচ্ছাসেবীরা করে। আমাদের যেমন আমাদের শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা, তারা যে সামাজিক উন্নয়নমূলক কাজ, শিক্ষা, তারপরে স্যানিটেশন, হ্যাঁ, তারপরে এই যে কর্মসংস্থানের জন্য কাজগুলো করতেছে। তো সেরকম আমিও বলছি যে আমিও মানে একটু প্রাইড ফিল করি যে আমিও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আমি জড়িত আছি। তো আমি আজকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, যে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এখানে অনেকগুলো কাজ ওনারা করতেছেন, যে শিক্ষার জন্য করতেছেন,
টেকনিক্যাল যে স্কুল যেটা আছে ওনাদের, হ্যাঁ, মানব সম্পদ, এটা একটু জাস্ট আমি বলে রাখি যে আমরা যে কাজই করি না কেন, আমাদের কিন্তু দক্ষতা হলো আমাদের সবচেয়ে বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা উদাহরণ দিই। আমি সুদানে এক সময় আমি ছিলাম। সুদান তো অনেক নাম শুনছে, হ্যাঁ, এটা মুসলিম কান্ট্রি, খার্তুমের রাজধানী। এটা হলো আফ্রিকার একটা দেশ। আমরা সৌদি আরব পারে গেলে ওই যে যেটা জেদ্দা আছে না, রেড সি বলে, লোহিত সাগরের ওপারে। তো সুদানে আমি থাকা অবস্থায় গিয়ে কিছু বাঙালিকে আমরা দেখি এরা এখানে আছে, একটা গার্মেন্টসে চাকরি করে। তো আমরা যেহেতু ইয়েতে ইউএন মিশনে, তো আমরা তো ওখানে আমরা সেলফ সাস্টেন আর কি, তো আমাদেরকে ইউএন গাড়ি দিয়ে দেয়, আমাদেরকে টাকা দিয়ে দেয়, টাকা পাই আমরা মাসে তখন প্রায়, হ্যাঁ, $140 মতো পাইতাম, অর্থাৎ পার ডে $140 মতো আমরা পাইতাম। তো থাকা খাওয়া সব আমাদের নিজেদের অ্যারেঞ্জমেন্ট। তো আমাদের বাসায় এখন আমরা কাজ করার জন্য বাঙালি নিজেরা রান্নাবান্না করে খেতে হইতো কয়েকজন মিলে। তারপরেও আমরা চিন্তা করলে একটা ছেলে রাখি, তো বাঙালি একটা ছেলে রেখে রাখলাম বাসায়। তাকে আমরা সে আসতো শুধু বিকেলবেলা, কিছু কাজ করে দিত, $100 করে দিতাম। তো তাকে জিজ্ঞাসা করলাম তুমি কত টাকা পাও? সে পায় $130 ওই ইয়েতে গার্মেন্টসে। একই গার্মেন্টসে কাজ করে ইন্ডিয়ান, সে পায় $500। অর্থাৎ $500 এই ইয়েটা আমাদের বাঙালি ছেলেগুলো যেহেতু একটু ওরা গেছে অবৈধভাবে, ওদেরকে বলছে সুইডেন পাঠাবো, ইউরোপে নিয়ে রাখছে আফ্রিকার সুদানে, বেতন দেয় $130, অর্থাৎ $30 খোরাকি, $100 বেতন। আর সেম ফ্যাক্টরিতে কাজ করে ইন্ডিয়ান, তারা পায় $500। এটা কারণ হলো ওরা ধরে নেয় ইন্ডিয়ানরা স্কিল, এরা আনস্কিল। হ্যাঁ, তো সুতরাং এই দক্ষতার জন্য কিন্তু আমাদের লোকজন খুব পিছিয়ে আছে। আমাদের যে এখন কিন্তু আমরা যাদেরকে বলি আমাদের এক্সপেট্রিয়েট যারা বিদেশে আছে, এটা অলমোস্ট 1.5-2 কোটি আমাদের জনসংখ্যার একটা বিশাল অংশ, যাদের রেমিটেন্সে আমাদের সরকার চলে। হ্যাঁ, বলে না যে আমাদের, হ্যাঁ, ফরেন কারেন্সি ফল হচ্ছে, আমাদের অর্থনীতিতে এটা একটা নেতিবাচক প্রভাব আসতেছে। আমি আলহামদুলিল্লাহ আমি অন্তত 60-70টা দেশে আমি ভ্রমণ করছি। আমি আমেরিকা, ইউরোপে বলি, কানাডা বলি, তারপরে আমি ইউরোপের অন্তত 20টা দেশে আমি গেছি। তো এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়ার অনেক দেশে আমি গেছি। তো আমি যেখানে যাই সেখানে তো বাঙালির সাথে আমার যোগাযোগ, আমাদের আত্মীয় স্বজন থাকে, ওরাই আমাদেরকে হোস্ট হিসাবে আমাদের সাথে থাকে, দেখাশোনা করে। তো সেখানে একবার আমি সৌদি আরব গিয়ে দেখলাম, একটা শপিং সেন্টারে গেলাম। তো শপিং সেন্টারে গেলে বাঙালি অনেকে আমার ফোন দেয়, স্যার আপনি আসছেন, এখানে আসলে একটু ফোন দিয়েন বা আমরা একটু আপনার সাথে দেখা করব। তো গেছি আমি শপিং সেন্টারে গিয়ে, আমার সাথে যে ছিল বললাম যে এখানে তো এই লোকগুলো থাকে আমাদের এলাকারই বেশিরভাগই, ওদেরকে খবর দাও। তো কিন্তু তারা কেউ আসতে পারতেছে না। তো শপিং সেন্টারে মানে ফ্রন্ট ডেস্কে যারা কাজ করে, রিসেপশনে কাজ করে, ইয়েতে সব দেখি যে ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান। তো আমাদের লোকগুলো কোথায়? পরে ওরা আসছে, হ্যাঁ, আমি যখন নিচে আসলাম পার্কিংয়ে, ওখানে দাঁড়ায় রয়েছে। আমাদের ওখানে যাওয়া নিষেধ। হ্যাঁ, তোরা কী কাজ করো? আমরা তো সুইপার। হ্যাঁ, ওরা হলো সুইপার, নিচে ওই যে বিভিন্ন জায়গায় কাজ করে, ওই যে আছে না, পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো কালেকশন করে, হ্যাঁ, গাড়ি পরিষ্কার করে, তাদেরকে দেখা যায় এইসব জায়গায়, এবং খুবই লো পেইড। অথচ ইন্ডিয়ানরা, একটা সৌদি আরব, একটা মুসলিম কান্ট্রি, আমি দুবাই গেছি, আমি কুয়েত গেছি, বাহরাইন গেছি, সব জায়গায় একই অবস্থা। আমাদের বাঙালিরা ওই যে দালালের মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ, সেখানে গিয়ে কোনো কাজ জানে না, বলে না, ভিসার নাম দিয়েছে ফ্রি ভিসা, তুমি যে কাজ পারো করো। তো ফ্রি ভিসা কোনো কাজ আছে? কোনো কাজ নাই। আর ওরা যাচ্ছে টেকনিক্যাল এক্সপার্ট হিসেবে যাচ্ছে, টেকনিশিয়ান হিসেবে যাচ্ছে, অথবা হ্যাঁ কম্পিউটার অপারেটর যাচ্ছে, রিসেপশনিস্ট যাচ্ছে, নার্স যাচ্ছে। সৌদি আরবে আমি একটা হসপিটাল ভিজিট করছিলাম, আমি দেখছি সব নার্সগুলো হলো ফিলিপিনো, সমস্ত নার্স হলো ফিলিপিনো, তারপরে নেপালি আছে। তো কেন এটা? হ্যাঁ, আমাদের কিন্তু স্কিল লোক যাচ্ছে না। যদি স্কিল মাইগ্রেশনটা হতো, আমরা যে রেমিটেন্স এখন পাচ্ছি, আমি তো অনেক দেশে গেছি, আমি কানাডা, আমেরিকা দেখছি। আমরা সত্যি কথা বলতে কি, যারা কানাডায় আছে, যারা আমেরিকায় আছে, যারা ইউরোপে আছে, এরা কিন্তু দেশে টাকা পাঠায় না। কেন পাঠায় না?
ওরা ফ্যামিলিটা নিয়ে যায়, সাথে নিয়ে যায়। তো ফ্যামিলি নিলে ওর তো ফ্যামিলি খরচ তো এখানে অনেক বেশি, বরঞ্চ দেখবেন যে ওদের বাড়িতে সম্পদ থাকলে বিক্রি করে টাকাটাও নিয়ে যায়। এটা কিন্তু সত্য কথা। আমেরিকাতে যে আছে দেখবেন যে তার একটা বাড়ি, কালকে আমার একজন ফোন দিয়েছে আমেরিকাতে, ওনার বাড়ি একটা ঝামেলা নিয়ে, হ্যাঁ ওনার ভাইরা ঝামেলা করতেছে। তো উনি কদিন, উনি তো আসে না, আমি তো দেশে আসি না, আমার সম্পত্তি মানে ভাইরা দখল করে রাখছে। তো উনি পারলে কী করবে, এটা বিক্রি করে চলে যাবে। তাহলে উনি কিন্তু এখানে টাকা দিচ্ছে না। রেমিটেন্সটা কারা দিচ্ছে বেশি? ওই মিডিল ইস্টের লোকটা, কারণ সে কিন্তু ফ্যামিলি নিয়ে যাওয়ার সুযোগ নাই, তার ফ্যামিলি এখানে, বাবা মা এখানে, সে প্রতিনিয়ত টাকা পাঠাচ্ছে। এবং এটা সংখ্যা হলো আমাদের মোট যারা এক্সপেট্রিয়েট আছে বাইরে, তার 70 to 80%। তো এরা যে পরিমাণ বেতন পায়, স্যালারি পায়, এরা যদি স্কিল হয়ে যেত তার চেয়ে 4-5 গুণ বেশি টাকা বেতন পাইতো, তাহলে আমাদের দেশের রেমিটেন্স আরও 3-4 গুণ বেড়ে যেত, শুধু যদি আমরা যদি স্কিল, হ্যাঁ স্কিল মাইগ্রেশনটা আমরা করতে পারতাম। তো সেজন্য আমাদের এই যে একটা টেকনিক্যাল স্কুল আছে, আমি শুনে হ্যাঁ ভালো লাগছে যে এগুলো আমাদের করতে হবে। আর আমরা যারা যেখানে আসছি না কেন, আমাকে যে কোনো এক জায়গায় এক্সপার্ট হতে হবে, এক্সপার্ট না হলে আমার কোনো দক্ষতা নেই। আমি আমার ইয়ে থেকে বলি, আমরা যারা বিসিএস দিয়ে পুলিশে আসছি, হ্যাঁ আমি নিজেও মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমাদের অনেকে আছে, কেউ হয়তো মানে সমাজ কল্যাণে পাশ করছে, উনি মহসিন সাহেব সমাজ কল্যাণের, আমাদের অনেকে আছে, আমাদের সমাজ কল্যাণের বা সমাজ বিজ্ঞানের অনেকে আছে এই সার্ভিসে। তো এখানে সমাজ বিজ্ঞানের কিন্তু খুব একটা প্রয়োগটা কিন্তু বাস্তবে নেই। কিন্তু আমার পুলিশিংটা হলো একটা পেশা, তাহলে আমার দরকার হলো আমি আমার পেশায় দক্ষ কিনা, আমার ইনভেস্টিগেশন, আমার যে মানে ক্রাইম অ্যানালাইসিস, আমার যে ইন্টেলিজেন্স কালেকশন, হ্যাঁ এই কাজগুলোতে আমি দক্ষ কিনা, আমার দরকার ওইটা। কারণ একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা শুধু, এটা হলো আমার মানে এন্ট্রি রিকোয়ারমেন্ট, যে সে একটা মাস্টার্স লাগবে, কনস্টেবলের জন্য এসএসসি লাগবে, সাব ইন্সপেক্টরের একটা ডিগ্রি লাগবে, হ্যাঁ বিসিএসে একটা মাস্টার্স লাগবে। সেখানে তো বলা নাই যে তো মানে কী মাস্টার্স লাগবে, যে কোনো সাবজেক্টেরই। তো সেটা আমার এন্ট্রি রিকোয়ারমেন্ট, কিন্তু আমি আমার প্রফেশনে এসে আমি আমাকে কতটুকু দক্ষ করলাম, বা আমি আমার কাজটা কতটুকু জানি, এটা হলো সবচেয়ে বড় বিষয়। ইভেন আমি দেখছি যে একজন ইলেকট্রিশিয়ান বা একজন ড্রাইভার, দক্ষ ড্রাইভার, সে কিন্তু তার ডিমান্ড অনেক বেশি। আমরা কিন্তু ওই লোকটাকে খুঁজি কিন্তু পাই না। কিন্তু আমাদের দেশে হাজার হাজার বেকার, লক্ষ লক্ষ বেকার। আমার কাছে এসে এখনও ফোন দেয় অনেকে গ্রাম থেকে, যে ভাই আমি তো এবার মাস্টার্স শেষ করছি, এখন কি করবো, একটা জবের ব্যবস্থা করে দেন। হ্যাঁ 10,000 টাকা হইলে চলবে, এমন বলে। তো 10,000 টাকা জবও সে পাচ্ছে না, সে মাস্টার্স পাস করছে। আর আপনি একটা সামান্য একটা ইলেকট্রিশিয়ান, হ্যাঁ আমি যখন গ্রামের বাড়িতে যাই, আমার বাবা মা গ্রামে থাকে, তো দেখা যায় হয়তো দেখা যায় ওনারা তো এত সচেতন না আর কি, তো হয়তো দেখা যায় গিয়ে দেখা যায় এলা একটা লাইট নষ্ট, 2টা চলতে, আমি নষ্ট কেন, এটা ঠিক করবো বলে ঠিক করে না, আমি ইলেকট্রিশিয়ান ডাকি যে ঠিক করো, ওরা ডাকলে 500 টাকা দিতে হয় না। একটা টিভি নষ্ট হয়েছে, খালি হাত দিলে বলবো যে 2,000 টাকা দেন। টেকনিক্যালের কিন্তু অনেক ডিমান্ড আছে, কিন্তু আমরা কিন্তু এগুলোকে মনে করি এগুলো আমাদের এটাকে অড জব মনে করি। হ্যাঁ আমি একবার ইতালি একটা ইয়েতে প্রশিক্ষণে ছিলাম, ট্রেনিংয়ে। তো একদিন ওরা আমাদেরকে যাওয়ার পরে একটা সব কিছু দিয়ে দেয়, ওর মধ্যে দেখা যায় 2টা টোকেন আছে চুল কাটার জন্য। তো আমি একদিন গেলাম ওদের বারবার শপে, ট্রেনিং ইনস্টিটিউটে। ও সম্ভবত 2 মিনিটের সময় নিয়ে নেয়, এত সুইফটলি সে দেখলাম যে কাজ করতেছে, মানে মনে হয় যে এটা হ্যাঁ অটোমেটিক মেশিনে কাজ করে। এবং ওরা খুব হাই পেইড, এবং তাকে ওই বারবারের এই চাকরি একমাত্র বিদেশে, আমি এখানে তোমরা যারা জানো না কিনা জানি না, কোনো ট্রেডে মিনিমাম ডিপ্লোমা পাস করা ছাড়া সে হবে না। এই নাপিতের চাকরির জন্য তাকে হাই স্কুল পাস করে মিনিমাম 3 বছরের ডিপ্লোমা করতে হয়েছে, তারপরে সে ওই নাপিত হয়েছে। সুতরাং এটা কিন্তু একটা পেশা। এবং আমি সুইপারের কথা বলি, আমরা যে ডরমিটরিতে থাকতাম, তো ওইখানে প্রতিদিন ওগুলো অনেকটা হোটেল মতো সার্ভিস দিত। আমরা সকালবেলা আমরা ক্লাসে যাচ্ছি, আমরা দেখতে সুইপারগুলো নিচে এসে, হ্যাঁ সব মানে ইয়াং মেয়েরা, ওরা হলো সুইপারে কাজ করে, এসে ওখানে ব্যান্ডিং মেশিন আছে, মেশিন দেখলাম যে ওরা কয়েন দিয়ে প্রথমে কফি খাচ্ছে, তারপরে তারা কিন্তু আসে একবারে গেট আপ হয়ে, ওখানে আবার রুম আছে, চেঞ্জ করে তাদের গাউন টাউন পড়তেছে, পরে রুমে গিয়ে এই যে রুম সার্ভিস দিচ্ছে, জাস্ট একটা 5 স্টার হোটেলের মতো সার্ভিস দেয় তারা। এবং এরা আবার উইকেন্ড পায়, এরা পায়, এবং এদেরও অনেক স্যালারি।
কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা মনে করি যে এটা এটা কি একটা জব মনে করি, এটা জবও মনে করি না। মানে আমার কিন্তু কোনো পেশাকে ছোট মনে করার কিছু না। ওরা কিন্তু ওরা সব কিছুকে এনজয় করে। ওরা উইকেন্ডে দেখবে যে উইকেন্ডে যখন ওরা যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বিদেশ চলে যাচ্ছে, হ্যাঁ, আশপাশের দেশে চলে যাচ্ছে, ওরা কিন্তু তাদের লাইফটাকে এনজয় করতেছে। আর তারা তাদের পেশা যখন আছে সে পেশার কাজটা ঠিকভাবে করে। তা আমি এই জন্য বলছি যে আজকে যে আমাদের যে দারিদ্রতা, এটা একটা বড় কারণ হলো আমরা যেমন শিক্ষারও যেমন কিছু অভাব আছে, আর হলো আমরা কিন্তু এই যে পেশাগুলোকে আমরা ভালোভাবে নিই না, আমাদের কোনো স্কিল নাই, দক্ষতা নাই, যার ফলে আমরা দেশেও আমরা মানে কম বেতন পাই বা সুবিধা পাচ্ছি না, বিদেশ গেলে একই অবস্থা। তো সুতরাং আমাদের এই শিক্ষা যাতে আমাদের জীবনমুখী হয়, বাস্তবধর্মী হয় এবং কর্মমুখী হয়, আমি সে আশাবাদ ব্যক্ত করি। আজকের এই সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য আমি এই যারা মহসেন আলী ভাই এবং যারা এখানে আছে, এই প্রতিষ্ঠানে যারা আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর যারা শিক্ষার্থী আছে, তোমাদের জন্য আমাদের শুভকামনা থাকবে। তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমাদেরকে, যারা রাজশাহী বেজ আসো, আমাদেরকে জানাতে পারো। আমরাও যদি কোনো হেল্প করতে পারি তোমাদেরকে, অথবা তোমাদের শিক্ষাঙ্গনে যে অস্থিরতা এখন আছে, আমরা চাই যে তোমরাও সেখানে একটা পজিটিভ ভূমিকা রাখবে। হ্যাঁ, আমাদের দেশের শিক্ষাঙ্গন থেকে আমি আশ্চর্য হই যে আমরা পৃথিবীর কোনো দেশের শিক্ষাঙ্গন এমন না। আমি লন্ডনে আমি যখন যে দেশে যাই, আমি এগুলো ভিজিট করি। আমি গত 3 বছর আগে আমি বোধহয় 20 সালে গেছি, এই সময় আমেরিকা গেছি। আমি ওই যে অক্সফোর্ড যেটা আছে না, ওই যে সেই ইউনিভার্সিটিতে আমি গেছি। গিয়ে আমি দেখলাম তাদের ক্যাম্পাস, তাদের কি পরিবেশ, শিক্ষার্থীদের পরিবেশ। আর আমাদের শিক্ষাঙ্গনে আমি ঢাকায় চাকরি করছি বেশি সময়, ইউনিভার্সিটির ভিতর দিয়ে যেতে আমার ভয় লাগে যে কখন কোন দিকে মারামারি শুরু হবে, গোলাগুলো শুরু হবে, ছিল না? একটা শিক্ষাঙ্গন যেন এটা একটা ক্যান্টনমেন্ট, শিক্ষাঙ্গনকে যেন একটা তাসের রাজ্য মনে হয়। অথচ এখানে মানুষ বেশি নিরাপদ থাকার কথা, যে এখানে শিক্ষা দিচ্ছে, শিক্ষা নিয়ে তারা কি বলে একটা সুন্দর পরিবেশ তারা সৃষ্টি করবে। তা আমি মনে করি এই শিক্ষাঙ্গন থেকে আসছে আমাদের সমাজের অধঃপতন কোথায়? এই যে ছাত্র রাজনীতির নামে যারা সন্ত্রাস করে, তারা তো চাকরিতে আসতেছে ঠিকই, চাকরিতে এসে সে কি দিবে সমাজকে? কারণ তার তো শিক্ষা তো হয়েছে মানে কি বলে, মানে পজিটিভ শিক্ষা তো তার হয়নি। সেদিন আমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা হলে দেখতেছি কি পাইছি, অস্ত্র, ছাত্রদের হলে অস্ত্র, মাদক আছে না? তো এই ছাত্র তো আবার আসবে, বিসিএস পুলিশ অফিসার হবে, ডাক্তার হবে, কি বলে ওই যে অন্যান্য পেশায় যাবে, তা সে সমাজকে কি দিবে? তো আমাদের এগুলো চিন্তা করতে হবে। আমি আশা করি আমরা যারা বিশেষ করে স্টুডেন্টদের অনেক বড় দায়িত্ব, আমি তাদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি যে স্টুডেন্টরা যে ভূমিকা নিয়েছে। জুলাই আগস্টে পৃথিবীর কোনো দেশে সেনাবাহিনী এই রিস্ক নেয় না। আমরা দেখি ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, অনেক সেনাবাহিনী নিজেরা আত্মহত্যা করছে। এগুলো দেখে তারা বলছে যে আমরা এই যুদ্ধ করতে তারা চায় না, নিজে আত্মহত্যা করছে। মানে কেউ তার জীবনটা এবার বিলিয়ে চায় না। আমেরিকাতে এমন ঘটনা আছে যে তারা যখন কোনো যুদ্ধ করে, যদি তাদের মানে লাইফ যদি থ্রেট মনে করে, তারা কিন্তু চাকরি ছেড়ে দেয়, মানে জীবনকে সে মূল্য বেশি দেয়। আমরা ছাত্রদেরকে কিভাবে দেখেছি, তারা কিভাবে তাদের নিজের জীবনকে বিসর্জন দিয়েও তারা এগিয়ে আসছে। হ্যাঁ, লাইভ বুলেটের যেখানে রিস্ক আছে আমি দেখছি টিভিতে, তারা সেখানে এগিয়ে যাচ্ছে। তো ছাত্রদের এই যে ভূমিকা, এটা কিন্তু প্রশংসনীয়। বাট আমি চাই যে এই ভূমিকা যাতে সমাজের ইতিবাচক কাজে লাগে। আমি সে আশা ব্যক্ত করি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন।